কমিশনের যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট বাস্তবায়ন কে করবে সেটার কোনো স্বচ্ছতা ছিল না, সেটার কোনো জবাব ছিল না। কমিশন গুলোর এখতিয়ারই ছিল শুধুমাত্র তারা প্রপোজাল দিবে, পরামর্শ দিবে, কিন্তু পরামর্শ বাস্তবায়নের এখতিয়ার তাদের নাই। কিন্তু বাস্তবায়নের এখতিয়ারটা তাহলে কার কাছে আছে সেটা স্পষ্ট ছিল না। অনেকগুলো কমিশন হলো, তার মধ্যে মাত্র 6টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐকমত্য কমিশন গঠিত হলো। সেই ঐকমত্য কমিশনের যে 6টা কমিশনের রিপোর্ট আলোচনা করার কথা, সেই 6টাও আলোচনা হয় নাই। অর্থাৎ বাকি যেই কমিশনের রিপোর্ট গুলো আছে, আনফর্চুনেটলি সেটা হয়ে যেতে পারে একটা একাডেমিক এক্সারসাইজ। অর্থাৎ রাষ্ট্রীয় জনগণের টাকা দিয়ে কমিশন গুলো এত কষ্ট করে আমাদের রিফর্ম প্রপোজাল দিয়েছে, কিন্তু সেটা কখনো আলোর মুখ দেখবে কিনা, বাস্তবায়ন হবে কিনা সেটা আমরা জানি না। এবং যেটার পেছনে এত শ্রম দেওয়া হলো, কমিশনের সবগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বসে একটা জায়গায় আসতেন, সেটারও বাস্তবায়ন কিভাবে হবে সেই পথ সুস্পষ্ট না করেই সাইনিং সেরেমনি হয়ে গেছে। তো এই যে একটা ধারাবাহিকতা, যেখানে আমাদের পরিকল্পনা হয়, প্রস্তাবনা আসে, কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে কোনো চিন্তা থাকে না, রূপরেখা থাকে না, এটা খুবই একটা অদ্ভুত অবস্থা। আমরা তো যে কোনো পরিকল্পনা করি সেটা বাস্তবায়নের জন্য, কিন্তু বাস্তবায়নের রূপরেখা ছাড়া ওই পরিকল্পনার অর্থ কি? আমরা হয়তো পার্সোনাল জীবনে অনেক পরিকল্পনা করি, এই দেশে ঘুরতে যাবো, ওই দেশে ঘুরতে যাবো, সেটার বাস্তবায়নের রূপরেখা না থাকতে পারে, কিন্তু জনগণের ট্যাক্সের টাকা যে কমিশন রিফর্ম প্রপোজাল গুলো আসছে সেটার বাস্তবায়নের কোনো রূপরেখা থাকবে না। এটা কি অর্থ? এবং এটা যে এবারই প্রথম হয়েছে এমন না, অনেকবার এরকম কমিশন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যেটা বাস্তবায়ন হয়নি। 1990 সালে 29টা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, যেখানে 250 জন খুবই গণ্যমান্য ব্যক্তি সেই টাস্ক ফোর্স গুলো হেড করেছেন। আমাদের প্রফেসর ইউনুস তখন সেলফ রিলায়েন্স পলিসি টাস্ক ফোর্স এর হেড ছিলেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ ম্যাক্রো ইকোনমিক পলিসি টাস্ক ফোর্স এর হেড ছিলেন। তারপরে যে সরকার এসেছিল, সেই 90 এর পরে যে সরকার এসেছিল, তারা ওই রিপোর্ট গুলি তেমন কোনো সদ্ব্যবহার করেনি। আমরা কি সামনেও এই একই অবস্থা দেখতে যাচ্ছি কিনা সেই সংখ্যাটা কিন্তু থাকে, কারণ আমরা এখনো জানি না যে সংসদ কমিশনের রিপোর্ট গুলো আসছে, যা ঐকমত্য কমিশনে আলোচনা হয় নাই, সেটার বাস্তবায়নের রূপরেখা কি। সাধারণত যে কোনো পরিকল্পনা হলে, সংস্কার পরিকল্পনা হলে, যেটা এক্সপেক্টেড, কোন সংস্কার হবে, কিভাবে হবে, কে বাস্তবায়ন করবে, কবের মধ্যে বাস্তবায়ন করবে, এবং সেই প্রয়োগকারী সংস্থা যদি অত তারিখের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেটার কনসিকুয়েন্স কি হবে, এটা সুস্পষ্ট থাকতে হবে, নাহলে তো বাস্তবায়ন হবে না। কেন বাস্তবায়ন হবে? যেই বডিগুলি অলরেডি আছে তাদের জন্য সংস্কার করা তো একটা অ্যাডিশনাল বার্ডেন, তার মধ্যে যদি পাথওয়ে স্পেসিফাইড না থাকে তাহলে কিন্তু সেটা বাস্তবায়নের কোনো আশা নাই। এবং এটা আমরা বারবার হতে দেখেছি, বিগত কেয়ারটেকার গভর্নমেন্টের আমলেও হতে দেখেছি। তাৎপর্যগুলো হয়, কমিশন হয়, রিপোর্ট আসে, কিন্তু বাস্তবায়নের মধ্যে দেখে না। এবং যার ফলে আমাদের যে ইনস্টিটিউশন গুলোর ভঙ্গুর দশায় যদি শুধুমাত্র গত 15 বছরের কারণে তা না, তারও আগে থেকে এটা চলে আসবে। এই একই পরিণতি আমরা আমাদের যে জুলাই সনদ, সেটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছিলাম। জুলাই সনদ নিয়ে এত এত ডায়ালগ, এত নেগোসিয়েশন, এত এফোর্ট, সবগুলো পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসেছে যে আমাদের পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তনে আমরা কমিট করছি, এই পরিবর্তনটা আমরা বাস্তবায়ন করবো। তারপরেও বাস্তবায়নের পক্ষরেখা নাই, এবং বাস্তবায়নের পক্ষরেখা না থাকার ফলে জাতীয় নাগরিক পার্টি শেষমেশ সেখানে সই করতে পারেন নাই। আমরা সই করতে চাই বাস্তবায়নের নির্দিষ্ট যাতে পক্ষরেখা থাকে, এবং যেভাবে আমরা যে কথাটা বলছি যে কে বাস্তবায়ন করবে, কবের মধ্যে করবে এবং না করলে কি হবে, এইটা স্পষ্ট থাকতে হবে প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে, জুলাই সনদের ক্ষেত্রেও। এখানে কমিশন থেকে একটা প্রস্তাবনা এসেছে যে যদি নির্ধারিত সময়ের মধ্যে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেটা যদি না করা হয় তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয়েছে, এটা দেখা হবে। So that is one way of saying what will happen if this is not implemented. There can be other ways, but what is the other way? We cannot leave it without consequences. যদি এটা না হয় তাহলে কি হবে, সেটা যদি স্পষ্ট না হয় তাহলে হয়তো এটা হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের পথরেখাটা খুবই সুস্পষ্ট থাকতে হবে যে সনদ কিভাবে বাস্তবায়ন হয়, কারণ অনেকবার আমরা প্রতারিত হয়েছি, অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে, কাগজ হিসেবে থাকে, জনগণের কোনো কল্যাণে আসে না। ওই রাস্তায় আমরা ফেরত যাবো না। অনেকে মনে করছে যে রাজনীতি আগের মতোই চলবে, রাজনীতি আগের মতো চলবে না। রাজনীতি পাল্টে গেছে, জনগণ অনেক সচেতন, জনগণ আর প্রতারিত হবে না। নোট অফ ডিসেন্ট নিয়ে শেষ একটা কথা, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য, যেমন আর্টিকেল 70 জাতীয় নাগরিক পার্টি চেয়েছিল আর্টিকেল 70 যাতে বাতিল হয়, কিন্তু ঐক্যমতের স্বার্থে সেখানে অনেকগুলো পলিটিক্যাল পার্টির সাথে আলোচনার সাপেক্ষে দুইটা এক্সেপশন এবং
তো এইটা নিয়ে সাফিসিয়েন্ট কনসেনসাস ওখানে হয়েছে, অর্থাৎ পলিটিক্যাল পার্টি সবাই মোটামুটি একটা জায়গায় আসার ফলে কেউ ছাড় দিয়েছে, কেউ যেটা সেটা পেয়েছে, সেটা তারপরে ঐক্যমত কমিশন লিপিবদ্ধ হয়েছে। এখন প্রস্তাব হচ্ছে যেটা সবার মধ্যে ঐক্যমত হয়েছে সেটা জনগণের কাছে যাবে, গণভোটে যাবে। এর চেয়ে আর কমপ্লিকেটেড করলে যে অ্যান্সারটা গণভোটের মাধ্যমে আসবে, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট। তো যেই পদ্ধতিতে একটা সাফিসিয়েন্ট কনসেনসাসের মাধ্যমে জুলাই সনদে ঐক্যমত প্রবর্তনগুলি এসেছে, সেটার ব্যাপারে মানুষের রায় নেওয়া উচিত। এটাকে আরো যদি কমপ্লিকেট করা হয় যে আমার এইটার পক্ষে একজন ছিল, বিপক্ষে একজন ছিল, এবং প্রপোজালটা আলটিমেটলি এটার বিপক্ষে মানুষ যখন হ্যাঁ না ভোট দিবে, সেটার উত্তরটা কি আসতেছে, মানুষ কি বলতেছে, এটা বোঝার খুবই ডিফিকাল্ট। যাই হোক, সারমর্ম হচ্ছে আমাদের সনদের বাস্তবায়ন প্রয়োজন, এবং বাস্তবায়ন যে প্রয়োজন এটা নিয়ে আলাদা করে আলোচনা করতে হয়, এটাই একটা দুঃখজনক বিষয়। কিন্তু আমাদের এটাই প্রেডিকশন হয়ে আসছে যে অনেক আলোচনা হয়, অনেক নেগোসিয়েশন হয়, অনেক পেপার রেডি হয়, কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না। এবার এটার আমরা রিভিটেশন দেখতে চাই না। থ্যাংক ইউ।